তো প্রথমেই দেখুন, আমরা যেটা আপনাদের প্রশ্ন আজকের, সেটা হচ্ছে অটিজম। অটিজম মানে হলো মস্তিষ্কের অসম্পূর্ণ অবস্থা বা মস্তিষ্কের পুরোপুরি ডেভেলপমেন্ট হয়নি। তার ফলে বাচ্চাগুলো কিছুটা আইদার ডাউন সিনড্রোম হতে পারে, অথবা শুনতে পাচ্ছে না, অথবা অনেক কিছু হতে পারে। অটিজমের তো বিভিন্ন রকম ডিভিশন রয়েছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। বাট কিছু না কিছু একটা ব্যাপার যেটাতে বাচ্চাটা অসুস্থ, এবং এই অসুস্থতাটা মস্তিষ্ক এবং স্নায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে সমস্যাটা যখন স্নায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে, তখন আমাদের বুধ কে অবশ্যই অ্যাফ্লিক্টেড হবে। এখানে কোনো রকম কোনো সন্দেহ নেই। বুধের সঙ্গে সঙ্গে কিভাবে বুধ অ্যাফ্লিক্টেড হবে? সাধারণত আমরা দেখতে পাই যে বুধ যদি শনি অথবা রবির দ্বারা অ্যাফ্লিক্টেড হয়, বুধ কিন্তু রবির সঙ্গে কানেক্টেড হয়ে বুধাদিত্য যোগ তৈরি করে। তাহলে এখানে হচ্ছে গিয়ে, যদি বুধাদিত্য যোগের বদলে রবির দ্বারা অ্যাফ্লিক্টেড হয়, রবি যদি বুধকে পীড়িত করে, বোঝা গেল বুধ নিচস্থ হয়ে আছে, মীন রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে বুধ এখানে কিন্তু অ্যাফ্লিক্টেড হয়েছে। বা এমন কোনো অবস্থা যেখানে বুধের সঙ্গে রবির সম্পর্ক খুবই খারাপ, ধরুন কোনো একজন মানুষের মকর লগ্ন, মকর লগ্নের জন্য বুধ হচ্ছে নবমপতি আর রবি হচ্ছে অষ্টমপতি। তাহলে মকর লগ্নের বুধের ওপরে রবির একটা কুপ্রভাব রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই মানুষগুলোর বুধ কিন্তু রবি দ্বারা এফ্লিক্টেড বা পীড়িত ধরতে হবে। এছাড়াও বুধ যদি শনির দ্বারা পীড়িত হয়, বুধ যদি কেতুর দ্বারা পীড়িত হয়, সেই ক্ষেত্রেও এই অটিজম বা ডাউন সিনড্রোম বা মঙ্গোলিয়ান বেবি, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাদের বাচ্চার এই অটিজম ব্যাপারটা এসছে, অটিজম বাচ্চার চার্টে যতটা আপনারা দেখতে পাবেন, ঠিক সিমিলার ওয়েতে অটিজম আপনারা দেখতে পাবেন বাবা মার চার্টে। বাবা মার চার্টের সন্তান হচ্ছে পঞ্চম, দ্বিতীয় সন্তান সপ্তম, তৃতীয় সন্তান নবম, এরকম ভাবে চলবে। তো এই ভাবগুলো, বিশেষ করে সন্তান ভাব অর্থাৎ পঞ্চম ভাব, দেবগুরু বৃহস্পতি, এরা যদি পীড়িত থাকে, সেই ক্ষেত্রে জাতকের কিন্তু বংশ ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। তাহলে পঞ্চমপতি যদি শনি বুধ কেতু ইত্যাদি গ্রহের দ্বারা অ্যাফ্লিক্টেড থাকে, সেই ক্ষেত্রে সেই জাতকের সন্তান, তার হচ্ছে গিয়ে এই ধরনের আহ বিকৃত হওয়ার সম্ভাবনা বা বিশেষ অঙ্গ বিশিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। সুতরাং এইটা হচ্ছে গিয়ে আপনারা চার্টে দেখতে পাবেন, খুব স্পষ্ট ভাবেই দেখতে পাবেন। তো আপনাদের ক্ষেত্রেও অনেক মানুষকে আপনারা পাবেন যাদের কুণ্ডলিতে এই ধরনের অটিজমের সেন্সেশন রয়েছে। তো আশেপাশে যদি কাউকে পান, তাহলে তার কুণ্ডলী দেখবেন এই কম্বিনেশন আপনারা পাবেন। অর্থাৎ বুধ কোনো না কোনো ভাবে শনি দ্বারা পীড়িত। এটা হচ্ছে বাচ্চাটার ক্ষেত্রে। বাবা মার ক্ষেত্রে পঞ্চম ভাব অথবা বৃহস্পতি, তারা শনি পীড়িত, বুধ কেতু তাদের দ্বারা প্রভাব। তাহলে মোটামুটি অটিজম ব্যাপারটা আমরা বুঝলাম। আহ এর পরবর্তীতে আমরা যদি কোনো এক্সাম্পল পাই, তাহলে সেই এক্সাম্পল আমরা ডিসকাস করব, কিন্তু এক্ষুনি এক্ষুনি আমার কাছে এক্সাম্পল রেডি নেই। তো যাই হোক, আমরা আজকে এবার চলে আসবো আমাদের পামিস্ট্রি ক্লাসে। হৃদয় রেখা নিয়ে আমরা পড়েছিলাম, এবং হৃদয় রেখা হচ্ছে সেই রেখা যে রেখা আমাদের জীবনের সমস্ত গতি প্রকৃতিকে নির্দেশ করে, যাদের সঙ্গে আমাদের মন এবং ইমোশন কানেক্টেড। তবে শুধু হৃদয় রেখা নয়, ইমোশনের ইন্ডিকেটর শিরোরেখাও রয়েছে। কিন্তু শিরোরেখা এখানে ঠিক নয়। হৃদয় রেখা হচ্ছে প্রেম, বিবাহ, কর্তব্য, কর্ম, পরিবার, পরিবারের সঙ্গে সম্পর্ক, রিলেশনশিপ, ভালোবাসা, আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট, এই প্রত্যেকটা বিষয় যেখানে কানেক্টেড হচ্ছে, সেটা হচ্ছে হৃদয় রেখা। আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, আহ গুরু প্রাপ্তি, এরকম প্রত্যেকটা বিষয়, এগুলো আমরা হৃদয় রেখার সঙ্গে কানেক্ট করতে পারি। একটা সেকেন্ড।
মানে আমরা শুরু করি মূলত হৃদয় রেখা নিয়ে পড়াশুনো। হৃদয় রেখা কোন রেখাটা? হৃদয় রেখা হচ্ছে বুধ ক্ষেত্রের নিচ থেকে শুরু হবে আর সমান্তরাল ভাবে এগিয়ে যাবে আমাদের বৃহস্পতি ক্ষেত্রের দিকে। তাহলে আমরা যদি এটাকে একটু স্ক্রিনে দেখাই। শেয়ার হয়েছে? তাহলে এই যে রেখাটা, যেটা বুধ ক্ষেত্র নিচ থেকে, বুধ ক্ষেত্র হচ্ছে এই জায়গাটা, এটা রবির ক্ষেত্র, এটা শনির ক্ষেত্র এবং এটা বৃহস্পতির ক্ষেত্র। তাহলে এই যে রেখাটা, এই রেখাটাকে আমরা বলবো হৃদয় রেখা। তাহলে এই রেখাটার উপরে কি রয়েছে? বুধ, রবি, শনি এবং বৃহস্পতি, অর্থাৎ চারটে মূল সৃষ্টিকারক গ্রহ। তারা হচ্ছে আমাদের হৃদয় রেখার উপরে রয়েছে। তাহলে হৃদয় রেখা এখানে কি করছে? হৃদয় রেখা যদি বলা হয় যে এইগুলো থেকে, এই পয়েন্ট গুলো থেকে শক্তি ফ্লো হচ্ছে, যদি বলা হয় এই আঙ্গুলগুলোর মধ্য দিয়ে শক্তি ফ্লো হচ্ছে, যে এখান থেকে আমাদের বুদ্ধি, এখান থেকে আমাদের জ্ঞান, অভিজাত্য, বংশ পরিচয়, এখান থেকে পরিশ্রম, এখান থেকে জ্ঞান অর্জিত বৈশিষ্ট্য ইত্যাদি হয়, তাহলে এখান থেকে যে শক্তি সঞ্চিত হচ্ছে সেটা এই হৃদয় রেখার পর্যন্ত এসে থামছে। তাহলে হৃদয় রেখাতে আমরা দেখব যে হৃদয় রেখার এখানে একটা ফিল্ট্রেশন হচ্ছে, যে প্রত্যেকটা গ্রহ, এই বৃহস্পতি, রবি, শনি, বুধ, এরা এই হৃদয় রেখার উপরের মাউন্ট গুলোতে যে শক্তি অর্জিত হচ্ছে, সেই শক্তির রিজার্ভ, এখানে শক্তি সঞ্চিত হচ্ছে। এই শক্তি কি হচ্ছে? ফিল্ট্রেশন হচ্ছে। কোথায় শক্তি ফিল্ট্রেশন হচ্ছে? এর ঠিক নিচের লাইনটা, অর্থাৎ শিরোরেখা। এই শক্তি শিরোরেখায় ফিল্ট্রেশন হওয়ার পরে তারপরে এই শক্তি ব্যয়িত হচ্ছে কোথায়? সেটা হচ্ছে আয়ু রেখায়। এই হচ্ছে আয়ু রেখা। আর এই এই জায়গাটাতে এসে শক্তিটা ব্যয়িত হচ্ছে। তাহলে এই যে তিনটে ভাগ আমরা করলাম, একটা ভাগ তৈরি হলো ওপরের অংশ, সৃজন ক্ষেত্র। আর একটা, এই যে মাঝখানের জায়গাটা, এটাকে আমরা বলতে পারি সঞ্চয় ক্ষেত্র। আর নিচের ক্ষেত্রটাকে আমরা বলতে পারি ব্যবহার ক্ষেত্র বা প্রয়োগ ক্ষেত্র। এইভাবে হচ্ছে গিয়ে আমরা জায়গাটাকে বুঝতে পারছি। তাহলে হৃদয় রেখা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতে পারছেন। একমাত্র শুক্র ক্ষেত্র বাদ দিয়ে বাকি যে চারটি গ্রহ, বুধ, বুধ, রবি, শনি, বৃহস্পতি, চারটে প্রধান গ্রহ, তারাই কিন্তু হৃদয় রেখাতে এসে মিলিত হচ্ছে। এবং তাদের কার্যকারিতা, তাদের এফিসিয়েন্সি কে কন্ট্রোল করছে কে? না, হৃদয় রেখা। সুতরাং হৃদয় রেখার গুরুত্ব কতটা এই পামিস্ট্রিতে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাহলে হৃদয় রেখা বুধ ক্ষেত্রের নিচ থেকে সমান্তরাল ভাবে বৃহস্পতি ক্ষেত্রের দিকে অগ্রসর হয়। এই রেখাকে বিজ্ঞান রেখাও বলা হয়। অনেকে এই রেখার মাধ্যমে আয়ুষ্কাল গণনা করে থাকেন। আয়ুষ্কাল, কত বছর বাঁচবে এই জাতক। এবার একটা জিনিস দেখুন, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে? লক্ষ্য করুন, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে? আমার হাতটা দেখতে পাওয়া যাচ্ছে? এবার দেখুন, আমার হাতটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। কিভাবে বয়সটা বার করবো? এবার লক্ষ্য করুন, এই যে হৃদয় রেখা, এই হচ্ছে হুম। গিয়ে প্রথম কাঠ,
এখানে হচ্ছে গিয়ে গাঁট। দেখুন গাঁট, এই যে প্রথম গাঁট, এই যে দ্বিতীয় গাঁট, এই যে তৃতীয় গাঁট। প্রত্যেকে নিজের হাতে দেখুন, প্রথম গাঁট, দ্বিতীয় গাঁট, তৃতীয় গাঁট, এই আঙ্গুলের ফাঁকায়। এই যে প্রথম গাঁট, দ্বিতীয় গাঁট, তৃতীয় গাঁট। প্রথম গাঁটটা ইন্ডিকেট করবে 25 বছর, দ্বিতীয় গাঁট ইন্ডিকেট করবে 35 বছর, তৃতীয় সরি 50 বছর, তৃতীয় গাঁট ইন্ডিকেট করবে 75 বছর। এই প্রথম গাঁট 25, তারপরে 50, তারপরে 75। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরে গেলাম যে প্রত্যেকটা বয়স আমরা কি করে বার করবো। তাহলে এই একটা গাঁট, এই একটা গাঁট, এই এই প্রথম গাঁটটা হচ্ছে 25 বছর, দ্বিতীয় গাঁটটা হচ্ছে 50 বছর, তৃতীয় গাঁটটা হচ্ছে 75 বছর। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একজন জাতকের হৃদয় রেখা। খুবই শুরু হলো, আমরা ধরে নিচ্ছি এটা এক জাতকের হৃদয় রেখা। এই একটা গাঁট, এই একটা গাঁট, তাহলে এইখানে বয়সটা হচ্ছে কিরকম। তাই কাজে লাগাবো কিভাবে? ধরুন এখানে একটা নিচের দিকে ত্রিভুজ হচ্ছে, হৃদয় রেখার নিচের দিকে ত্রিভুজ মানে কি, এই লোকটা কিছু সম্পত্তি বা কিছু বিশেষ জ্ঞান পেতে পারে। এই যে সময় এর এর লাইফে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু ওপরের ত্রিভুজ মানে নিজে নিজে, আর নিচের ত্রিভুজ মানে হচ্ছে কারোর মাধ্যমে। তাহলে নিচের হৃদয় রেখার নিচের দিকে ত্রিভুজ হয়েছে, তারপরে কারোর মাধ্যমে একটা সাপোর্ট পাওয়া যাবে। তাহলে 25 থেকে 50, তাহলে আমরা একটা হিসেব করি। লক্ষ্য করুন, এখান থেকে 25 থেকে 50, তাহলে এই মাঝখানটাকে দাগ দিচ্ছি। এটা 50, তাহলে এটা কত মাঝখানেরটা? মাঝখানেরটা অবশ্যই 37। তাহলে কবে হয়েছে বাড়িটা? বাড়িটা হয়েছে মোটামুটি 33 বা 34 বছর বয়সে, কিছু একটা প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাহলে এই লোকটার 33 বা 35 বছর বয়সে আহ, কম বেশি এদিক ওদিক কিছু একটা গৃহ লাভের যোগ দেখতে পাওয়া যায়। এবার এখানে একটা হচ্ছে, তাহলে এখানে এটাকেও যদি আমরা বলি যে উচ্চশিক্ষা বা বেটারমেন্ট বা ডেভেলপমেন্ট বা কিছু, তাহলে এই বয়সটা কত? এই বয়সটা হচ্ছে 50 থেকে 75, 67। না, 50 আর 12, 62, 62। তাহলে এখানে আমরা দেখছি 62 বছরের ঠিক পরে ফিফথটা রয়েছে, মানে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এর শীর্ষটা রয়েছে 62 বছরের একটু পরে। তাহলে আমাদের বলতে হবে যে 63 বা 64 বছর বয়সে আপনার কিন্তু বড় কিছু হওয়ার একটা চান্স আছে। এবার এসে জিজ্ঞেস করছে, বলো তো আমার বাড়িতে আমার ছেলেটার কিছুতেই বিয়ে হচ্ছে না, কবে হবে? এটাকেও কিন্তু ওই ত্রিভুজটা ইন্ডিকেট করে। মানে এখানে আমরা বলবো যে আপনার কিন্তু 62 বছর বয়স তো, আর 2 বছর পরে আপনার ছেলের বিয়ে হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে। সুতরাং হৃদয় রেখা থেকে আমরা কিভাবে বয়স বার করতে পারি, কিভাবে আয়ুষ্কাল বার করতে পারি, তার একটা ধারণা আমরা পেলাম। এই রেখাটিকে আমরা বলবো প্রণয় রেখা বা লাইন অফ রিলেশনশিপ, সম্পর্কের রেখা। এই রেখাটা কত গভীর, কত সুন্দর, কত কাটাকুটি ছাড়া, তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে, কি আইডেন্টিফাই করতে পারবো, যে এই মানুষটার রিলেশনশিপের ক্ষেত্রে কতটা কমিটেড, রিলেশনশিপের ক্ষেত্রে এই মানুষটার কতটা ডিপ সেন্সেশন আছে। তারপর আমরা কি বার করতে পারবো,
এই রেখাটি থেকে আমরা প্রাপ্য সুখ বিচার করতে পারবো। যত কাটাকুটি, যত জাল, তত সুখ নেই, তত অসুখী জীবন। এই রেখাটা আমাদের হৃৎপিণ্ডের অবস্থা, কন্ডিশনকে ইন্ডিকেট করবে। কিন্তু যখন হৃৎপিণ্ডের অবস্থা আমরা বিচার করব, তখন কিন্তু আরো একটা রেখাকে আমাদের দেখতে হবে। কোন রেখা সেটা? সেই রেখাটার নাম হচ্ছে রবি রেখা। তাহলে যখন আমরা হৃৎপিণ্ডের অবস্থা বিচার করব, তখন কিন্তু আমাদের রবি রেখাটাও দেখে নিতে হবে। যদি রবি রেখা খুব সুন্দর থাকে, তাহলে হৃৎপিণ্ডের অবস্থা, চোখের অবস্থা খুব ভালো। রবির ক্ষেত্রেও সুন্দর, রবি রেখাও সুন্দর, হৃদয় রেখাও সুন্দর। ফলে হচ্ছে গিয়ে এই জাতক বা জাতিকার ক্ষেত্রে বলতে হবে চোখ এবং হৃৎপিণ্ডের অবস্থা যথেষ্ট ভালো। হৃদয় রেখা চারটি সৃষ্টিশীল গ্রহের ক্ষেত্রের নিচে অবস্থিত। তাই এই রেখা জাতকের জীবনী শক্তি, স্বভাব, চরিত্র, মায়া মমতা, স্নেহ, সন্তানের প্রতি আকর্ষণ, রোমান্টিকতা, মানসিক অবস্থা এবং জাতকের হৃৎপিণ্ডের অবস্থা নির্দেশ করে। তাহলে হৃদয় রেখার সম্পর্কে আমাদের জানার বিষয় কিন্তু অনেক, অনেক বিষয় আমরা হৃদয় রেখা থেকে জানতে পারি। তার মধ্যে কি কি রয়েছে? জীবনী শক্তি, স্বভাব চরিত্র, মায়া মমতা, ভালোবাসা, স্নেহ, চরিত্রের স্নিগ্ধতা, ভালোবাসার ধারা, রোমান্টিকতা, মানসিক অবস্থা, মেজাজ, উগ্রতা, এবং সবচেয়ে ফাইনালি যেটা বলবো, সেটা হচ্ছে জাতকের হৃৎপিণ্ডের অবস্থা। এই বিষয়গুলো আমরা শিরোরেখার সাহায্যে, হৃদয় রেখার সাহায্যে আইডেন্টিফাই করতে পারি। এবার হচ্ছে হৃদয় রেখার উৎপত্তি। বেশিরভাগ মানুষ হৃদয় রেখাকে বৃহস্পতি ক্ষেত্র অভিমুখেই ধরে নিয়েছে, অর্থাৎ বুধ থেকে শুরু, বৃহস্পতিতে গিয়ে শেষ। বেশিরভাগ মানুষ এটাকে ধরে নিয়েছেন এবং মেনে নিয়েছেন। আমরাও মেনে নিয়েছি, এতে আমাদের প্রেডিকশন মেলে। কিন্তু কারোর কারোর ক্ষেত্রে বলা হয় বা কোনো কোনো বিজ্ঞানী বা গবেষক বলেন যে হৃদয় রেখার শুরু এটা কিন্তু বৃহস্পতির দিক থেকে, আর হৃদয় রেখা গেছে বুধের দিকে। বেশ কিছু অ্যাস্ট্রোলজার আছে যারা মণিবন্ধকে বলেন আয়ুরেখার উৎপত্তি। মণিবন্ধকে তারা বলছেন আয়ুরেখার উৎপত্তি। ঠিক তেমন ভাবেই হৃদয় রেখার উৎপত্তি সম্পর্কেও বহু দ্বিমত রয়েছে। দ্বিমত যাই থাকুক না কেন, হৃদয় রেখা সবসময় বৃহস্পতির অভিমুখী, অর্থাৎ বৃহস্পতির দিকে যাবে। হৃদয় রেখার গতি প্রকৃতি সবসময় প্রেম, প্রীতি, ভালোবাসা, ইমোশন, রোমান্স এগুলোর সঙ্গে কানেক্টেড। এই রেখার মাধ্যমে জাতক বা জাতিকার যৌন প্রবৃত্তি এবং তার ধারা উপলব্ধি করা যায়। যৌন প্রবৃত্তি কিভাবে আসবে? হৃদয় রেখা হচ্ছে গভীর, লালচে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্র ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র দুর্বল নয়, যথেষ্ট সবল। হৃদয় রেখা যদি সোজা সাপটা হয় আর শনি বা বৃহস্পতি ক্ষেত্রের দিকে যায়, তাহলে জাতক সহানুভূতিশীল এবং মানসিক যৌনতা দ্বারা নিয়ন্ত্রিত। সে যে যৌনতার ক্ষেত্রে উগ্রতা দেখায়, প্রেমিকটা প্রেমিকার উপরে অত্যাচার করে, এরকম কিছুই নয়। এই ধরনের হৃদয় রেখা যদি শনির ক্ষেত্রে এসে থেমে যায়, একটা এক্সাম্পল দিই।
কারণ এই হচ্ছে আমার হৃদয় রেখা। তাহলে এইখানে আমার হাতের আঙ্গুলগুলো এরকম ভাবে রয়েছে। লক্ষ্য করুন, এইটা হচ্ছে শনি। এবার হৃদয় রেখা শনিতে এসেই থেমে গেছে। হৃদয় রেখা ছিল বড়, কিন্তু শনিতে এসেই থেমে গেছে। ব্যাস, এই হলো হৃদয় রেখা। এই জাতক প্রচন্ড স্বার্থপর হতে দেখতে পাওয়া যাবে। এ কারুর কথা ভাববে না, কখনো ভাববে না। এরা কেবলমাত্র নিজের টুকু গুছিয়ে নেবে। এবং প্রচন্ড কৃপণ, প্রচন্ড স্বার্থপর এই মানুষগুলো হয়ে থাকে। হৃদয় রেখা যদি বৃহস্পতি ক্ষেত্রের দিকে যায়, তাহলে সেটা অত্যন্ত শুভ। জাতক ইমোশনাল হলেও জাতকের মধ্যে বাস্তববাদী মানসিকতা থাকে। হৃদয় রেখা যত সোজা হবে, তত জাতকের কামনা, বাসনা, সংবেদনশীলতা এগুলো কমতে থাকবে। জাতক যে কোনো পরিস্থিতিতে উত্তেজিত হয়ে পড়তে পারেন। যাই হোক, এবার আমরা চলে আসবো হৃদয় রেখার মেইন জায়গা। প্রথমেই দেখুন হৃদয় রেখার উৎপত্তি গোড়া। ধরুন, হৃদয় রেখার উৎপত্তি এরকম হয়, সেই ক্ষেত্রে এটাকে খুব শুভ, ইফেক্টিভ হৃদয় রেখা হিসেবে ট্রিট করতে পারবেন। হৃদয় রেখার শুরুটা যদি এরকম, একদম মাছের কাঁটার মতন জাল যুক্ত। যদি হৃদয় রেখার পেছন থেকে এরকম ছোট ছোট শাখা মুখ বেরিয়ে আসে, তাহলে এটা অত্যন্ত শুভ। আর যদি হৃদয় রেখার ওপর এরকম শাখা মুখ না বেরোয়, তাহলে জাতকের কিন্তু চাপ আছে। কোথায় চাপ আছে? জাতকের মধ্যে চরিত্রের বিভিন্ন দিকের মধ্যে সমন্বয় দেখতে পাওয়া যায়। কখন জাতক অত্যন্ত লাজুক, কখনো জাতক অত্যন্ত পরিশ্রমী, কখনো জাতকের মানসিকতার মধ্যে কিছু বিশেষ পরিবর্তন রয়েছে। এরা যুক্তিবাদী, এই মানুষগুলো প্রবলভাবে যুক্তিবাদী এবং ভাববাদী। আর এমনি জাতক বা জাতিকার কুণ্ডলী যদি আপনারা দেখেন, সেই ক্ষেত্রে দেখবেন যে এদের মধ্যে বিজ্ঞান মানসিকতার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হৃদয় রেখার থেকে বুধের দিকে এরকম যদি ছোট ছোট রেখা যায়, তাহলে ধরে নিতে হবে যে এই জাতক প্রচন্ড বুদ্ধিমান এবং প্রচন্ড চালাক। বুদ্ধিমানের থেকেও আমি বলবো যে এরা কিন্তু প্রচন্ড চালাক। সাধারণত এরা নিঃসন্তান হয় না, মানে এদের সাধারণভাবে বাচ্চা হতে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় একটু দেরিতে বিয়ে হওয়ার সম্ভাবনা সেটাও বাড়ে। এই জাতকের গ্রহণযোগ্যতা অনেক বেশি। এ হার্ডকোর সায়েন্স যেমন পড়তে পারছে, ঠিক তেমন ভাবেই এ কিন্তু একদম বেসিক অ্যাস্ট্রোলজি সেখান থেকেও রেমিয়ে নিতে পারছে। কি বললেন স্যার? বেসিক কি অ্যাস্ট্রোলজি? কোনটা? এই যে বললেন না জাতক, বেসিক অ্যাস্ট্রোলজি, ওটা কি জায়গাটা কি বললেন? এই সম্পর্কে একটা নলেজ থাকবে। জাতকের আচ্ছা। যে নলেজ, সেটা হচ্ছে একটা মিশ্র নলেজ। এবং জাতকের মধ্যে যুক্তিবাদ থাকলেও এই যুক্তিবাদের মধ্যে অ্যাকচুয়াল লজিক কি আছে সেইটা খুঁজে বার করবার চেষ্টা। মানে ভাববাদী বা ঈশ্বর তত্ত্ববাদী ঘরানায় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে সঙ্গে বিজ্ঞান চর্চা করা।
জাতকের হাতে হৃদয় রেখা এরকম যদি কাটাকুটি থাকে একদম শুরুর দিকে, সেটা খুব ভালো। আমাদের কম বেশি প্রত্যেকের হাতেই এটা আছে। কারোর ক্ষেত্রে স্পষ্ট রেখা, কারোর ক্ষেত্রে একটু ঝাপসা ঝাপসা রেখা। এই রেখার উপরে অর্থাৎ হৃদয় রেখার উপরে যদি কোন রকম ব্ল্যাক স্পট পড়ে, এই রেখা যদি নিচের দিকে নেমে যায়, তাহলে সেইগুলো হচ্ছে গিয়ে ভীষণ উগ্র প্রকৃতির হয়ে ওঠে। কারণ হাতের ওই জায়গাটার নিচের দিকটাই হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। তাহলে যদি ধরুন হৃদয় রেখা, যদি হৃদয় রেখা থেকে এরকম কোনো রেখা নিচের দিকে নামে, তাহলে সেই রেখাটা কিন্তু মঙ্গল ক্ষেত্রে প্রবেশ করে যায়, তাহলে জাতক অত্যন্ত উগ্র প্রকৃতির হয়ে থাকে। এবং এই জাতক অতিরিক্ত খরচ করে, ছোটকারী মানসিকতা দেখতে পাওয়া যায়। বেশ কিছু মানুষ আছেন দেখবেন, এসে অত্যন্ত চিৎকার চেঁচামেচি শুরু করলো যে কি হলো, আমাদেরটা এখনো হলো না, কারো এখনো দাও, এখনো বসে আছি, এই ঘুরে এলাম, এখনো দিচ্ছ, 5 মিনিট ধরে দেবে বলছো, আধ ঘন্টা হয়ে গেল, এরকম টাইপের। এবার এই রেখার উপরে বা আশেপাশে যদি ব্ল্যাক স্পট দেখতে পাওয়া যায়, কালো বিন্দু দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে জাতকের মধ্যে দুশ্চিন্তার প্রবণতা বাড়ে, জাতকের মধ্যে ওভার থিঙ্কিং এটা দেখতে পাওয়া যায়। এই রেখাটির উপরে যদি আশেপাশে কালো বিন্দু তৈরি হয়, তারপরে সামনে কিছু বিপদ আসছে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চিহ্ন। কোনো একটা রেখা, বিশেষ করে শিরোরেখা, আয়ুরেখা, ভাগ্যরেখা, হৃদয় রেখা, তার উপরে আশেপাশে কালো বিন্দু বা স্পট যদি দেখা যায়, তার মানে এই মানুষটার ক্ষেত্রে কিছু না কিছু দুশ্চিন্তার কারণ ঘনীভূত হতে চলেছে। জাতক জ্ঞান অর্জন এবং শিক্ষাক্ষেত্রে অবশ্যই বাধাপ্রাপ্ত হবে। হঠাৎ করে যদি কালো চিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে জাতকের পরিবারেও অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হৃদয় রেখা এবং আঙ্গুলের সেট। আঙ্গুলের সেট মানে আঙ্গুলের ঠিক গোড়াটা, এই গোড়া থেকে হৃদয় রেখা কতটা দূরে আছে তার উপরে ডিপেন্ড করবে যে আঙ্গুলের সেট কতটা স্পেস দিয়েছে। ওই জায়গাটা, এই যে জায়গাটা, এই ক্ষেত্রটা অর্থাৎ হৃদয় রেখা এবং এই যে জায়গাটা, এটা হৃদয় রেখা, এর পরের যে অংশটা, এটা যত গ্যাপ হবে, এটা যতটা গ্যাপ হবে, তত কিন্তু ক্ষেত্রগুলোর স্ট্রেংথ সেগুলো বাড়তে থাকবে। যত বড় হৃদয় রেখার সেট, মানুষ তত বেশি ইমোশনাল। এই মানুষগুলো শারীরিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অতিরিক্ত দায়বদ্ধ হয়ে থাকেন, কিন্তু এরা সামাজিক ইমোশনাল হলেও বুদ্ধির সঠিক সময় সঠিক পরামর্শ এটা এরা পেয়ে যাবেন। এরা শিল্পী সত্তাযুক্ত মানুষ, এদের কাজের মধ্যে আমরা নিপুণতা খুঁজবার চেষ্টা করি। এরা ঘরদোর সাজিয়ে গুছিয়ে রাখা এই সমস্ত কাজগুলোতে বেশি ইন্টারেস্টেড হবে। তার সঙ্গে যদি কোনো জাতক চায়, তাহলে সেই জাতককে আমরা অবশ্যই বলবো যে তুমি তোমার বাড়িতে বসে চিত্র কলা এগুলো প্র্যাকটিস করো, তুমি বাড়িতে বসে বাঁশি বাজাও, সেই ক্ষেত্রে তুমি বেটারমেন্ট পাবেই। এই মানুষগুলোর মধ্যে এই যে শিল্পী সত্তা, সৃজনশীলতা, এটা কিন্তু এদের বিশেষ বৈশিষ্ট্য।
এরপরে হচ্ছে গিয়ে এই জাতকগুলো যাদের সেটটা একটু নিচে, ক্ষেত্রগুলো বড় বড়, তারা সাধারণত উচ্চ বিদ্যায় শিক্ষিত হয়ে থাকে। হৃদয় রেখা থেকে যদি একটা শাখা মঙ্গল ক্ষেত্রের গভীরে প্রবেশ করে, মঙ্গল ক্ষেত্র কোনটা, কনিষ্ঠার ঠিক নিচে রয়েছে হৃদয় রেখা, হৃদয় ক্ষেত্র, তার ঠিক নিচে রয়েছে মঙ্গল ক্ষেত্র। হৃদয় রেখা নয়, যে কোনো রেখা থেকে যদি একটা মাত্র রেখা কোনো ক্ষেত্রের দিকে যায়, তাহলে সেই ক্ষেত্রটিকে বিশেষ শক্তিশালী হিসেবে ট্রিট করা হয়। তাহলে হৃদয় রেখা থেকে যদি একটি মাত্র শাখা মঙ্গল ক্ষেত্রের গভীরে প্রবেশ করে, তাহলে একটা শাখা, সে যদি মঙ্গল ক্ষেত্রের গভীরে প্রবেশ করে, তাহলে সেই জাতকের মনের মধ্যে মঙ্গলের কোয়ালিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। জাতক কি হবে, যথেষ্ট স্বার্থপর, স্বার্থ সচেতন, স্বার্থপর বলে লোকজন রাগ করে যাবে, বলতে হবে স্বার্থ সচেতন। এই ধরনের জাতক যথেষ্ট স্বার্থপর প্রকৃতির হবে, এবং ঈশ্বরের প্রতি এদের একটা বিরূপ মানসিকতা থাকে। এরা নিজেদেরকে একটু ওই বলে না হাম্বড় ভাব করা, সেইটা করতে এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই ধরনের মানুষদের যদি হাতগুলো সরু সরু হয়, সুন্দর দেখতে হয়, তবে ঠিক আছে। কিন্তু যদি এরা ব্যবসা বা অন্য কোনো মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে বিধ্বস্ত হয়ে থাকেন, বা অন্যান্য কোন রকম সাপোর্ট সিস্টেম সেগুলো পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে এই মানুষগুলোকে স্ট্রাগল করতে হয়, এবং এদের অর্থভাগ্য উপার্জনের সংযোগ তৈরি হয়। এই মানুষগুলো উপকারী সিদ্ধান্ত নিতে পারে। এরকম রেখাটা, রেখাটাকে আমি একটুখানি দেখিয়ে দিই, ভীষণ কমন রেখা। রেখাটা হচ্ছে এই রেখাটা, হৃদয় রেখা থেকে একটা রেখা মঙ্গলের ক্ষেত্রে গভীরে প্রবেশ করে। হৃদয় রেখা থেকে একটি রেখা মঙ্গল ক্ষেত্রের গভীরে প্রবেশ করে। তাহলে এই রেখাটাই হচ্ছে আমাদের সেই রেখা যেটা বিভিন্ন ভাবে পীড়া দেয়। এর মধ্যে এই জাতকগুলো অনেক সময় হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলবে। এই হঠাৎ সিদ্ধান্ত এদের জীবনে উন্নতি এনে দেবে, কিন্তু যদি দশা ভালো না চলে, তাহলে কিন্তু সে পড়বে মহা সমস্যায়। এই ধরনের মানুষগুলো পুলিশ, আর্মি, দমকল এগুলোর দিকে যায়। একটু লজিকটা বুঝুন। হৃদয় রেখা হচ্ছে সিম্পলি মন, মাথা, আর মঙ্গল হচ্ছে পুলিশ। ওই যে বয়সটাতে, যে বয়সে হৃদয় রেখাটাকে বার করা হয়েছে, সেই বয়সটা দেখুন 25-এর আশেপাশে। লক্ষ্য করলেই বুঝতে পারবেন 25-এর আশেপাশে। তবে যে মানুষটা সিকিউরিটি বা আর্মি বা পুলিশে চান্স পেতে চাইছে, তাকে 20 বছর বয়স থেকে প্রিপারেশন নিতে হবে, আর 40 বছর বয়সের পরে গিয়ে সেটাকে পেতে হবে। তাহলে এই যে পুলিশ বা এই ধরনের যে কঠিন রাষ্ট্রায়ত্ত চাকরি, যেগুলো বেশ কঠিন, এবং যেখানে হচ্ছে গিয়ে বন্দুক, পিস্তল, গান এগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাতে এই মানুষটার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু জন্মকুণ্ডলী হচ্ছে গিয়ে পীড়াদায়ক, এতে কোনো রকম কোনো সংশয় নেই, বা হস্তরেখা যেটা, সেই রেখাটা পীড়াদায়ক, এ বিষয়ে কোনো সংশয় নেই। এরপরে হচ্ছে, যদি হাত এই ধরনের চিহ্নযুক্ত হয়, অর্থাৎ কি ধরনের চিহ্ন, যে হৃদয় রেখাটা থেকে একটা রেখা নিচের দিকে নেমেছে, এবং হাতটা গোলাপি, হাতটা গোলাপি, সুন্দর, গোছানো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই মানুষটা, সে কিন্তু ভীষণ রোমান্টিক, এবং যৌন ক্রিয়ায় বিশেষভাবে পারদর্শী।
যৌন ক্রিয়াতে এরা ভীষণ ভীষণ ভাবে পারদর্শী। এর সঙ্গে বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙ্গুলে কয়েকটা ছোট ছোট রেখা থাকে, একটু লক্ষ্য করুন। এইরকম যদি কয়েকটা রেখা থাকে, দুইটা থাক, আর এই দিকে যদি দুইখান রেখা থাকে, তাহলে এই মানুষটা কিন্তু ভীষণ ভাবে যৌনতার প্রতি আসক্ত। এবং যৌনতা মানেই যে খারাপ তা কিন্তু নয়, যৌনতা একটা প্রয়োজনীয় বিষয়। এবং এই যৌনতার ক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু ভীষণ পারদর্শী। এরা জানে কিভাবে বিপরীত দিকের মানুষটাকে পরিতৃপ্ত করতে হয়। আর দেখুন, হৃদয় রেখার একটা বিশেষ চিহ্ন, এই তো হৃদয় রেখা। এই হৃদয় রেখাতে, হৃদয় রেখাটা ঠিক এরকম ভাবে নেই। হৃদয় রেখাটা কিরকম ভাবে আছে, বায়ু রেখার সঙ্গে একটাই রেখা রয়েছে। হচ্ছে আবার আয়ু রেখা, আর হৃদয় রেখাটা এইভাবে রয়েছে। মানে মূল রেখাটাকে আমরা এরকম ভাবে দেখবো। এইরকম যদি রেখা দেখতে পাওয়া যায়, এই রেখাটা কিন্তু একটা অদ্ভুত রেখা। এই রেখাটা, এই যে হৃদয় রেখা এবং শিরোরেখা, সেখান থেকে একটাই রেখা তৈরি হয়েছে। এবং হৃদয় রেখা হিসেবে যে রেখাটা এসছে সেটা নিম্নগামী, আর শিরোরেখা হিসেবে যে রেখাটা এসছে সেটা হচ্ছে ঊর্ধ্বগামী। এটাকে আমি আরেকবার দেখাই। এটা ধরুন আবার রেখা, এই আয়ু রেখা। এই দিক থেকে যে রেখাটা এসছে সেটা নিম্নগামী, আর এই দিক থেকে যে রেখাটা এসছে সেটা ঊর্ধ্বগামী। মানে এই সময় দেখতে পাওয়া যাবে যে শিরোরেখা এই সময় ঊর্ধ্বগামী হয়েছে, আর হৃদয় রেখা সে কিন্তু নিম্নগামী হয়েছে। এই জাতক একটু আত্মকেন্দ্রিক এবং স্বার্থ সচেতন। এরা বস্তুবাদী মানসিকতা সম্ভব। এদের বেশি বন্ধু বান্ধব থাকবে না। পরিবারের কোনো একজনের মৃত্যুর কারণে উনি প্রচুর টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন। এই জাতক বা জাতিকা কখনো কখনো ভীষণ নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে। কারণ এদের হৃদয় রেখা যাওয়া উচিত ছিল বৃহস্পতি ক্ষেত্রের দিকে, সেই হৃদয় রেখার মুখ হচ্ছে বুধ ক্ষেত্রের দিকে। তার জন্য এরা মাঝে মাঝে বুদ্ধি প্রয়োগ করেন। সেই বুদ্ধি যে সবসময় পজিটিভ তা না, কিন্তু বুদ্ধি প্রয়োগ করার একটা টেন্ডেন্সি এদের মধ্যে রয়েছে। যে বয়সে, হৃদয় রেখার যে বয়সে এই রেখাগুলো তৈরি হয়েছে, অর্থাৎ যে বয়সে এসে হৃদয় রেখা, এরকম যদি হৃদয় রেখার শিরোরেখার গতি হয় একটা রেখা হিসেবেই রয়েছে, সেই ক্ষেত্রে কি হতে চলেছে? এরা নিষ্ঠুর, এরা অদ্ভুত এবং অযাচিত সমস্যায় পড়বে। এরা সরল জীবন যাপন করে। এদের জীবনের পারপাস অফ লাইফ হচ্ছে খাওয়া, খাওয়া, খাওয়া। খাবে এরা, এরা খেতে ভীষণ ভালোবাসে। একটু বেশি বয়সে জাতকের মধ্যে বিভিন্ন উৎকট সমস্যা আসে। এরা ভোগ বিলাস পছন্দ করে। কোনো কোনো সময় এদের জীবনে থাকা বহু বাধা বিপত্তি আবর্তিত হয়। এই আবর্তনকে এরা নিতে পারে। যে ঘটনা একবার হয়েছে, সেই ঘটনা সেই বিপদ যদি আবার ঘুরে আসে, তাহলে সেই বিষয়টাকে এরা কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না। কর্মক্ষেত্রে কাজের জায়গায় এই লোকগুলো প্রচুর পরিশ্রম করে। এদেরকে ইউজ করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এবং এই ধরনের রেখা
হৃৎপিণ্ড, মস্তিষ্ক রোগ, তারও ইন্ডিকেশন দেয়। চলে আসবো, হাতের দুটো হৃদয় রেখা রয়েছে। হাতের দুটো হৃদয় রেখা মানেই হচ্ছে এর ডিসিশনে গন্ডগোল রয়েছে। দুটো হৃদয় রেখা দুরকম চিহ্ন দেখাবে। এই এই মানুষগুলোর বাড়িতে যে মন্দির, পূজালয় দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এরা কোনো দেবদেবীর যেমন পুজো করেন, ঠিক তেমন ভাবেই এই মানুষগুলো কোনো বিশেষ শক্তিরও পুজো করেন। সবসময় যারা দেবদেবীর পুজো করবেন তা নয়, এরা গুরুর পুজো করেন। ফলে এই মানুষগুলোর পুজো পাঠ এগুলো সম্পর্কে একটা আলাদাই কনসেপ্ট থাকে। এই মানুষগুলো চক্ষু রোগ এবং মূত্রনালীর পীড়ায় ভীষণভাবে ভুক্তভোগী হয়। এই মানুষগুলোর ক্ষেত্রে কোনো কোনো সময় বিশেষ মানসিক ক্ষমতা দেখতে পাওয়া যায়। এরা আধ্যাত্মিক জগতে ভীষণ ভালো নাম করতে পারেন। হাতে যদি অন্যান্য চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে এই মানুষগুলো ভীষণ চিন্তাশীল হতে পারেন। কারণ একসাথে এরা দুটো হৃদয় রেখা রয়েছে, হৃদয় রেখার যে স্ট্রেংথ, হিউজ এনার্জি, সেটাই মানুষগুলো ভোগ করতে পারবে। যদি হাতে অন্যান্য ভালো চিহ্ন থাকে, সে একটা সলমন রিং রয়েছে, আর কিছুই নেই, বাকি সবই খারাপ চিহ্ন। হুম। ধরুন একটা সলমন রিং রয়েছে, তাহলে এই মানুষটা কিন্তু চিন্তাশীল এবং দার্শনিক হতে পারে। এদের মধ্যে মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করবার প্রবল মানসিকতা দেখতে পাওয়া যায়। এবার হাতে যদি অশুভ চিহ্নের আধিক্য থাকে, সেই ক্ষেত্রে এই সংযোগ সম্পত্তি এবং স্বাস্থ্যহানির জন্য বিপজ্জনক। স্যার সলমন রিংটা কি? আমি 1 সেকেন্ডে বলে দিচ্ছি, আমি একটু দরজাটা বন্ধ করে দিয়ে আসছি। হুম। এটা কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। সলোমন রিংটা হচ্ছে, শোনা যায়, সলোমন রিংটা হচ্ছে বৃহস্পতি বন্ধন। তাহলে এই যদি আমার হাত হয়, এইটা হচ্ছে সলোমন রিং, এইটা হচ্ছে শুক্র বন্ধন। ভাগো এখান থেকে, দাও, চাও চাও। এই রেখাটা হচ্ছে শুক্র বন্ধনী, এই রেখাটা হচ্ছে শনি বন্ধনী, আর এইখানে একটা রেখা থাকে, তার নাম হচ্ছে মঙ্গল বন্ধনী বা মঙ্গল রেখা বা মার্শাল লাইন। এবার মজার জিনিসটা দেখুন, বৃহস্পতি বন্ধনী বৃহস্পতিতে আছে, শনি বন্ধনী শনিতে আছে, শুক্র বন্ধনী কিন্তু এখানে, এই হচ্ছে শুক্র বন্ধনী। আর এইখানে হচ্ছে মঙ্গল রেখা, যেখানে মঙ্গলটা নেই, এই রেখাটা হচ্ছে মঙ্গল রেখা, এইটা হচ্ছে রাহুর ক্ষেত্র, আর এইটা হচ্ছে নিম্ন মঙ্গল। এই যে নিম্ন মঙ্গল, এই নিম্ন মঙ্গল থেকে রেখাটা এসছে বলে এটা হচ্ছে মঙ্গল রেখা। কিন্তু শুক্র বন্ধনী, সেইটার সঙ্গে শুক্রের কোনো সম্পর্ক কিন্তু নেই। যখন আমরা শুক্র বন্ধনী পড়াবো,
তখন আমরা ডিসকাস করবো। ভীষণ গুরুত্বপূর্ণ রেখা। তাহলে এটা হচ্ছে সলভান রিং। সলভান রিংটা হচ্ছে লাইন অফ নলেজ, শিক্ষা শিক্ষা নয়, জ্ঞানের রেখা হিসেবে এটাকে ট্রিট করা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হৃদয় রেখাতে মোটামুটি পড়ে ফেলেছি খানিকটা। হৃদয় রেখা যদি শনির ক্ষেত্র পর্যন্ত যায়, তার মানে হৃদয় রেখাটা ছোট, হৃদয় রেখাটা হচ্ছে ছোট এবং শনির ক্ষেত্র পর্যন্ত গেছে। একটু লক্ষ্য করুন, এদের জীবন কিন্তু টাফ। হৃদয় রেখাটা ছোট এবং শনির ক্ষেত্র পর্যন্ত গেছে এরকম। তাহলে এই মানুষগুলোর জীবন যথেষ্ট টাফ। এরা বাস্তববাদী, খাটতে হবেই, পরিশ্রম করতেই হবে। এরা ভাবাবেগে বিভোর হয় না, কিন্তু ঈশ্বরের প্রতি প্রচুর বিশ্বাস। এরা কোন রকম, এদের ভক্তিতে নাটক নেই। এরা নিয়মানুবর্তিতা পছন্দ করে। এদের ভাগ্যই হচ্ছে পরিশ্রম। এই কিছু লোক বলে না, জন্ম থেকে খাটতে 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 মরে যাচ্ছি, তো এরা হচ্ছে সেই লোক। এরা দামি জিনিস কিনতে পারে, এরা একটু বিলাসিতা বিহীন জীবন যাপন করে। এদের জীবনে যদি বিলাসিতা আসে, তখন এরা ভয় পায় যে এই বিলাসিতা করছি, এর পরেই বোধহয় সর্বনাশটা নামবে। এরা আতঙ্কে থাকে। গাড়ি কিনবে না, বাসে চাপবে, প্লেনে চাপবে না, ট্রেনে করে যাবে। এই ব্যাপারগুলো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের ভালোবাসার ক্ষেত্রে গভীরতা কম। এরা প্রেম প্রেম অত বোঝে না। এদেরকে আনরোমান্টিক বলা যেতে পারে। এদের জীবনে রেসপন্সিবিলিটি ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট। উল্টো দিকে এরা নিজেরাও নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারে না। এরা কিছু কিছু ক্ষেত্রে ডমিনেটেড হয়। হাতের এই হৃদয় রেখা যদি ছোট থাকে, তাহলে এই মানুষগুলোর চাওয়া পাওয়া ব্যাপারটাই কম। যে এটা চাই, ওটা চাই, সেটা চাই, ওটা পাবো। এরা খেটেই যাবে, খেটেই যাবে, খেটেই যাবে। এম এ পাস মহিলা, সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাজছে, রান্না করছে, সবকিছু করছে। কখনো কখনো ভাবে, মাথাতেও আসেনি যে আমি চাকরি করতে পারি। আমার একটা বিয়ে হয়ে গেছে, আমি happy। এখান থেকে হৃদয় রেখা একটু বড় হলো, এই শনি ক্ষেত্র থেকে হৃদয় রেখা, এই যে খাঁজটা, এই খাঁজটা পর্যন্ত চলে যাবে। মানে হৃদয় রেখা, তর্জনী এবং তোমার মাঝখান পর্যন্ত চলে গেল। হৃদয় রেখা এখান থেকে উঠে এইটার মাঝ বরাবর, মানে দুটো আঙ্গুলের মাঝখান পর্যন্ত গেছে। কারোর ক্ষেত্রে বড়ও হতে পারে, কিন্তু বড় হয়নি, মাঝখান পর্যন্ত গেছে। এরা কিন্তু লাজুক। এরা প্রেম প্রেম সবকিছু করতে পারে, কিন্তু প্রেমের ক্ষেত্রে ওরা যে গিয়ে বলতে হবে, সেটা বলতে পারে না। ওদের চাহিদা আছে, কিন্তু চাইতে পারে না। পেলে ভালো, পেলে খুব ভালো। ছোট হৃদয় রেখা হলে পরে যেমন সে পেলেও ভালো না, আমি নেবো না, আমি চাই না, আমি থাকবো না, আমি বিলাসিতা করবো না, ওখান থেকে উল্টো দিকে যাবো। কিন্তু এরকম নয়। এরা হচ্ছে কি, পেলে খাই আর পার্বণে খাই এর মধ্যে। পেলে পরে এরা পুরোপুরি ব্যবহার করতে রাজি। এদের অনুভূতি গুলো পারফেক্ট। তার লোভ আছে, খেতে ভালোবাসে, সবকিছু ভালোবাসে, কিন্তু কোনো লাজুক, কোনো কৃপণ। কিন্তু এটাই যদি এই পর্যন্ত চলে যায়,
যাও, যাও, চলে যাও, 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 যাও। অনেক খেয়ে নিচ্ছ আজকে, যাও, 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 যাও। এই রেখাটাই যদি বৃহস্পতি পর্যন্ত চলে যায়, তখন কিন্তু এদের ইমোশন গভীর। এরা মনকে না তুষ্ট করে থাকতে পারবে না। মন চেয়েছে মানে পেতেই হবে। বুঝা গেল? হৃদয় রেখার যে ভাগগুলো, সেগুলো আমরা মোটামুটি বুঝি। সবচেয়ে ভালো হচ্ছে বৃহস্পতির ঠিক আগে পর্যন্ত হৃদয় রেখা এসে থামবে। এখানে ইমোশন, বাস্তববাদী মানসিকতা, তার একটা সমন্বয় দেখতে পাবো। যত বৃহস্পতির মধ্যে ঢুকবে, তত রেসপন্সিবিলিটি বাড়বে, ইমোশন বাড়বে, ফ্যামিলি ডিস্টার্ব হবে, কামনা বাসনা প্রত্যেকটার মধ্যে একটা সিস্টেম ফলো করার টেন্ডেন্সি আসবে। এরা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাববে। প্রচন্ড জটিল জীবন হয়ে যাবে। বিভিন্ন ক্ষেত্রে ও এটা বললো কেন, ও ওটা করলো কেন, একটা সামাজিক দায়িত্ব, সেই কবির সুমনের মতন এইরকম ব্যাপারগুলো আর কি দেখতে পাওয়া যাবে। হুম। তো হৃদয় রেখা সুস্থ হওয়াটা খুব জরুরি। যদি হৃদয় রেখা সরু হয়ে যায়, তাহলে জাতক প্রচুর কথা বলতে ভালোবাসবে। সে কথা আর থামবে না। বাড়িতে কি খেয়েছে, বাড়িতে কি ভেবেছে, বাড়িতে কি পড়েছে, সমস্ত কথা ওপেন হয়ে গেছে, সবাই জেনে গেছে। হৃদয় রেখা সরু পাতলা, প্রেমের ক্ষেত্রে কোনো কনসিস্টেন্সি নেই। অনেক প্রেম করছে, অথবা একটা প্রেম করছে, প্রেম করতে করতে রাস্তায় যেতে যেতে হয়তো ইচ্ছে একটা সুন্দর পেয়ে যাচ্ছে, প্রেমিকার সামনেই বলছে, ইস, ওই মেয়েটা যদি আমার প্রেমিকা হতো, ওই মেয়েটাকে যদি পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এদিকে নিজের আসল প্রেমিকা সে একদম জুতো খুলে সপাসপ। এইগুলো হচ্ছে কি, ও বোঝেইনি যে আরেকজনের কষ্ট হতে পারে, ওই ব্যাপারটাই নেই। সরু হৃদয় রেখা এবং তার সঙ্গে দুর্বল শুক্র ক্ষেত্র, ফলে এদের কিন্তু পুরুষত্বহীনতা হতে পারে। খেয়াল রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। ম্যারেড লাইফে ডিস্টারবেন্সেস অন্যতম কারণ সরু হৃদয় রেখা, পাতলা হৃদয় রেখা, আবছা হৃদয় রেখা এবং তার সঙ্গে দুর্বল শুক্রক্ষেত্র, পুরুষত্বহীনতা। হৃদয় রেখা যদি চওড়া হয়, তাহলে সেই ক্ষেত্রেও জাতক অতিরিক্ত কথা বলবে। কিন্তু জাতকের হচ্ছে গিয়ে ওই রকম আহ জাতককে আমরা বলবো বাস্তববাদিতার অভাব আছে। কোথায় কি বলতে হয় বোঝে না। কিন্তু এরকম নয় যে ইচ্ছে করে গোপন কথা এর কাছে তার কাছে গিয়ে বলে। হৃদয় রেখা যদি চওড়া হয়, তাহলে সে হচ্ছে গিয়ে প্রতারিত হবেই। হৃদয় রেখা চওড়া, আর আয়ু রেখা থেকে একটা সরু রেখা নিচে নেমেছে, লক্ষ্য করুন। হম। এই হচ্ছে আমার আয়ু রেখা, আর এই হচ্ছে আমার হৃদয় রেখা। হৃদয় রেখাটা বেশ চওড়া, একটু চওড়া করে দিতে হৃদয় রেখা। আর আয়ু রেখা থেকে একটা রেখা নিচের দিকে এসছে। হৃদয় রেখার এই জায়গাটা হচ্ছে সবচেয়ে চওড়া। তাহলে এই বয়সে, এইটা যে বয়স, এই যে বয়স, এই বয়সে এই জাতক প্রতারিত হবে, এবং প্রতারিত হওয়ার কারণে শরীর খারাপও হতে পারে। প্রচুর কার চোট খেয়ে গেল, জীবনে উঠে দাঁড়াতে পারবে না।
ব্যাপারগুলো আমরা হৃদয় রেখা থেকে বুঝতে পারবো। আচ্ছা, এবার হৃদয় রেখা নিয়ে কোনো প্রশ্ন থাকলে পরে একটু বলুন। হৃদয় রেখা নিয়ে কারোর হ্যাঁ। কোনো প্রশ্ন? স্যার, হৃদয় রেখা যদি একদম ডান হাতের কথা বলছি, ডান হাতে কোনো জাতক বা জাতিকা হৃদয় রেখা যদি উম, শেষের দিকে গিয়ে দ্বিবিভক্ত হয়ে যায়। এরকম? হ্যাঁ, দুটো। লক্ষ্য করুন। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অলমোস্ট। এক্ষেত্রে আপনারা দেখবেন বিভাজনটা কোথায় হয়েছে। আচ্ছা। হৃদয় রেখা বিভাজন মানে একটা মানসিক পরিবর্তন। বিভাজনটা আচ্ছা। যদি শরীর ক্ষেত্রে হয়, বিভাজনটা শরীর ক্ষেত্রে হতে পারে, বিভাজনটা হুম। বৃহস্পতির ক্ষেত্রে হতে পারে, বিভাজনটা শনির ক্ষেত্র থেকে বৃহস্পতির দিকে গিয়ে হতে পারে। তাহলে হুম। বিভাজন মানে একটা মানসিক পরিবর্তন এবং একটা আঘাত। তাহলে হতে আচ্ছা। পারে এইখানে হচ্ছে গিয়ে বিভাজিত, যেখানে হচ্ছে শনির ক্ষেত্রে বিভাজন মানে পরিবারের কেউ মারা যেতে পারে, পরিবারের কারোর সঙ্গে ডিটাচড হয়ে যেতে পারে, এবং তার কারণে একটা দূরত্ব বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে একটা মানসিকতার পরিবর্তন, এবং একটা ওই সাধু হয়ে যাওয়া, কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, মানসিক ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতার বৃদ্ধি, এরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। স্যার। হৃদয়ের একটা দুটো ভাগ হয়েছে। এই একটা ভাগ বৃহস্পতির দিকে গেছে আর একটা ভাগ নিচের দিকে এসছে, এরকম। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে হৃদয় রেখার ভাগ মনের মধ্যে, এখানে বৃহস্পতি মানে জ্ঞান, জ্ঞান, এবং আরেকটা দিকে হচ্ছে অপ্রাপ্তি, আরো জানবো আরো জানবো। কি জানবো? প্রকৃত জ্ঞান কি? জ্ঞান, মোক্ষ লাভের পথ। তাহলে এই মানুষগুলোর মধ্যে আধ্যাত্মিকতা চরম আচ্ছা, ওটা মাত্রায়। তিনটে ভাগে ভাগ হলে কি হয়? কথার মধ্যে কথা বলে না, গিয়ে মাথা ফাটিয়ে দেবো। তাহলে সরি সরি, বুঝতে পারিনি একদম। দুটো দুটো রেখা হচ্ছে গিয়ে এখানে এইভাবে হচ্ছে। এবার এই রেখাটা যদি নিচের দিকে নামে, হতেই পারে নামছে, কিন্তু এইখানে কিছু অদ্ভুত ঘটনা জীবনে ঘটবে, যে ঘটনা এই জাতক বা জাতিকাকে একদম বিধ্বস্ত করে দেবে। এবার এরকম আমরা সাধারণত দেখতে পাই না। আমরা সাধারণত কিরকম দেখি? এরকম, আর একটা এরকম, কোনো কোনো ক্ষেত্রে এই রেখাটা এখান থেকেও উঠতে থাকে। এই রেখাগুলো একদম সিম্পল আধ্যাত্মিকতা বৃদ্ধির চিহ্ন। কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় ভাগ্যরেখা উঠে আর এরকম ওঠেনি, তার পরবর্তীকালে এই হৃদয় রেখার এখান থেকে একটা রেখা আছে। এই রেখাটা সিম্পলি আধ্যাত্মিকতা বাড়ায় মানুষের মধ্যে। বিশেষ করে আপনাদের প্রায় প্রত্যেকের হাতে রেখাটাকে আপনারা দেখতে পাবেন। এই রেখাটা হচ্ছে এরকম টাইপের একটা রেখা, আপনারা বেশিরভাগের হাতে দেখতে পাবেন। যাদের হাতে এই রেখাটা আছে, সুবিধা এইমাত্র বললো যে রেখাটা যদি তিনটে ভাগ হয়, তাহলে একদিকে এটা হচ্ছে শনি, এটা হচ্ছে বৃহস্পতি, আর এটা হচ্ছে রাহু। তাহলে একদিকে হচ্ছে গিয়ে চরম আধ্যাত্মিকতা এবং ঈশ্বরকে প্রাপ্তির প্রবল আগ্রহ। হৃদয় রেখা তিনটে ভাগে ভাগ হয়েছে, মানে জীবনে কোনো অ্যাকিউট পেইন আছে, একটা বড় দুঃখ জীবনের মধ্যে রয়েছে, এবং সেই দুঃখ থেকে বেরোবার উদ্দেশ্য খুঁজতে গিয়ে সেই মানুষটা কি খুঁজছে? এই মানুষটা আধ্যাত্মিকতার পথ খুঁজে বার করছে, এবং এই মানুষগুলোর মধ্যে ইষ্ট দর্শন ক্ষমতা জন্মায়। ইষ্ট দর্শন ক্ষমতা মানে সে তার ভগবান, সে তার দেবতা, তার সঙ্গে কথাও বলতে পারে। যেমন হচ্ছে গিয়ে শ্রী রামকৃষ্ণ দেব মা কালীর সঙ্গে কথা বলতেন, ঠিক তেমন ক্ষমতা। হয়তো এই ক্ষমতার প্রকাশ হচ্ছে না, হয়তো সেই মানুষটা শুধুমাত্র রাত্রিবেলা স্বপ্ন দেখছে, কারণ হয়তো তার শুক্রটা বড় হয়ে আছে। শুক্রটা বড় হয়ে আছে বলে সে তো সেই সরলতা অর্জন করতে পারছেন না, সেই ত্যাগ, সবকিছু ত্যাগ করে দিচ্ছি, এই ত্যাগে তো তিনি আসতে পারছেন না, কারণ তার শুক্রটা প্রমিনেন্ট। শুধু হৃদয় রেখাটা দিয়ে তো হবে না, কিন্তু হৃদয় রেখা যদি এরকম তিনটে ভাগে ভাগ হয়ে একটা শনি ক্ষেত্রের দিকে বা কাছাকাছি, দ্বিতীয়টা বৃহস্পতি ক্ষেত্রের দিকে, এবং তৃতীয়টা রাহু ক্ষেত্রের দিকে যায়, তাহলে কিন্তু ব্যাপারটাই আলাদা হয়। এই মানুষগুলোর মধ্যে আধ্যাত্মিকতা বোধ বা জ্ঞান, সেটা চরম মাত্রায় থাকে। বলা যেতে পারে
যে এই মানুষগুলো পূর্ব জন্মের ক্ষমতা সেটা নিয়ে জন্মেছেন, এবং পূর্ব জন্মের কিছু আধ্যাত্মিক শক্তি সেটা এই মানুষের মধ্যে প্রবাহিত হয়েছে। বর্তমান জন্মে কিছু বিশেষ কাজ একে করতে হবে, ফলে সাংসারিক জীবনে প্রবল দুঃখ এই মানুষগুলোর জীবনে ফেস করতে হবে। আচ্ছা, মোটামুটি বোঝা গেল। স্যার, এই শিরোরেখাটা যদি ওই ভাগটা যদি ওই রবির ক্ষেত্র থেকে হয়, ডান এটা হাতে। তো শিরোরেখা নয়, প্রথম কথা হচ্ছে এটা ও, শিরোরেখা হৃদয় নয়। রেখা, হ্যাঁ, সরি সরি, হৃদয় রেখার ভাগটা যদি রবির ক্ষেত্র থেকে হয়। খুব রেয়ার। এখান থেকে ওপরে রেখে এরকম যাওয়া, এটা খুব রেয়ার। সাধারণত আমরা দেখতে পাই রেখাটা নিচের দিকে বেরিয়েছে। যদি নিচের দিকে বেরোয়, সেই ক্ষেত্রে এটা শারীরিক অসুস্থতা দেবে। হাতটা না দেখে বলাটা খুব মুশকিল। অনেক সময় আচ্ছা যেটা হয় সেটা হচ্ছে স্বাস্থ্য রেখা। আমাদের এই যে স্বাস্থ্য রেখা, এখান থেকে একটা রেখা, এই রেখাটা না হচ্ছে স্বাস্থ্য রেখা, এই রেখাটা এসে এখানে জুড়েছে। তাহলে এই রেখাটা যদি এরকম ভাবে জুড়ে, তাহলে সেটাকে আমরা এই রেখা হিসেবে ট্রিট করতে পারবো না। অ্যাকচুয়ালি হৃদয় রেখা যে ভাঙে, সেটা শনির ক্ষেত্রে এসে বা শনির ক্ষেত্র অতিক্রম করে ভাঙে। আচ্ছা। সুবিধা পরিষ্কার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ ঠিক আছে, স্যার। আমি বুঝতে পারিনি। না, ঠিক আছে। মাঝে তখন সাঝে কথা গেলে পরে মানে গুরুর আশীর্বাদটা বেশি পাওয়া যায়। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আর হৃদয় রেখা নিয়ে আর হ্যাঁ কারোর কোনো স্যার, একটা কোশ্চেন করব। হুম, স্যার বলছি যে এই হৃদয় রেখার যে আপনি বললেন যে দুটো ভাগ হয়ে গেছে শনির ক্ষেত্র থেকে, তো এই নিচের ক্ষেত্রটা একদম যদি আয়ু রেখায় গিয়ে মিশে যায়, মানে একদম শেষ প্রান্তে, আয়ু রেখার একদম শেষ প্রান্তে। এরকম রয়েছে ব্যাপার। এটা হচ্ছে আয়ুরেখা। আমি এখান শনির থেকে ক্ষেত্রে ভাগ হচ্ছে। হ্যাঁ 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 স্যার, এরকম। এরকম তো, এই জায়গাটা হ্যাঁ এইটুকু হ্যাঁ স্যার। থাকে, তাহলে এই এই রেখাটা যদি এরকমটুকুই থাকে, প্রপার ভাগ্যরেখা না থাকলে পরে এই ধরনের মানুষদের জীবনে উন্নতি করা মুশকিল হয়ে দাঁড়ায়। আরেকটা বিষয় হলো, এই মানুষটার এটা হচ্ছে জন্ম, বা এটা হচ্ছে জন্মের সময়, আস্তে আস্তে বড় হচ্ছে। হৃদয় রেখা হুম হচ্ছে হুম। পরিবার। এই মানুষটার জীবনে এর পরিবেশের ভীষণ প্রভাব থাকে। তাহলে কি, এই মানুষটাকে প্রত্যেকটা এর আশেপাশের মানুষরাই মানুষ করে দিচ্ছে, কি স্যার, আশেপাশের মানুষরা কি বলছেন? মানুষ করে দিচ্ছে। মানে এই মানুষটা ছোটবেলাতে এর ওর কোলে পিঠে ঘুরে মানুষ হয়ে গেছে। হ্যাঁ স্যার, একদম একদম। বোঝা গেল? আমাদের হ্যাঁ স্যার। এইখানে অ্যাস্ট্রোলজি তো ব্যাপারটা, তো আমাদের একটু লজিক খুঁজে খুঁজে দেখতে হবে। এটা আর স্যার হৃদয় ওই রেখা। মাঝ, হ্যাঁ, হৃদয় রেখাটা পুরো আঙুলের মাঝে চলে গেছে, এই উপরের রেখাটা বৃহস্পতি শনির আঙুলের মাঝখানে একদম, একদম মিশে গেছে মুখ গিয়ে। আমরা এখন হচ্ছে গিয়ে একটু থিওরি গুলো পড়ি, মনের মধ্যে অনেক প্রশ্ন জাগবে যে কি হতে পারে, আমার কি হতে পারে। হাতটা বড় জ্বালায়, জ্বালায় মানে খালি প্রশ্ন করে এই রেখাটা কি হবে, একটা ছোট্ট রেখা। তো হাতের মধ্যে আমাদের বহু রেখা আছে, তারা ফল দিতে পারে না। ওই বললাম না, পূর্বজন্মের প্রারব্ধ আর বর্তমান কর্মা। বর্তমান কর্মা আর পূর্বজন্মের প্রারব্ধ, এই দুটোর মধ্যে দেখতে পাওয়া যায় এই অংশটুকু কার্যকরী। এই অংশটুকু, এটা হচ্ছে আমার কর্মা, আর এটা হচ্ছে আমার সে প্রারব্ধ। মানে এই দুটো আমি ভোগ করব, এই অংশটুকু। তাহলে এই দিকের অংশ আর এই দিকের অংশ, এরা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে। ওই হাতের মধ্যে বা ছকের মধ্যে বেশ কিছু যোগ, বেশ কিছু রেখা, এদেরকে আমরা ইনঅ্যাক্টিভ দেখতে পাই। ঠিক আছে? ঈশ্বর আমাদেরকে হাত দেখার বা বিচার করবার কিছুটা ক্ষমতা দিয়েছেন, সত্যিই দিয়েছেন। আমি আমি হচ্ছে গিয়ে একদম যুক্তিবাদী লোক হিসেবেই বলবো যে ঈশ্বর আমাদেরকে কিছুটা গ্রামার দিয়েছেন, কিন্তু তার মধ্যেও কিছুটা জিনিস উনি নিজের হাতে রেখেছেন। এই নিজের হাতে রাখা জিনিসটা, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। স্যার এটা ভালো না খারাপ, মানে আপনি যে বললেন পরিবর্তন হবে, তাই জন্য বললাম। এই রেখাটা ভালো রেখা। এই রেখাটার সঙ্গে আমার একটা ছোট ভাগ্যরেখা চাই। ভাগ্যরেখা মানে হচ্ছে আমার নবম ভাবের সাপোর্ট। ভাগ্যরেখা মানে হচ্ছে লাইন অফ কর্মা। এই হৃদয় রেখা থেকে আমার বয়স বাড়ছে এদিক থেকে, ঠিক আছে? হৃদয় রেখাতে আমি বড় হচ্ছে এদিক থেকে, বায়ু রেখাতে আমি বড় হচ্ছে এদিক থেকে। এই কথাটা কি বুঝতে পারা গেল? কেউ বুঝতে না পারলে বলবেন।
হৃদয় রেখার হ্যাঁ বয়স ঠিক। ক্যালকুলেশন হচ্ছে এদিক হুম। থেকে, আর আয়ু রেখার বয়স ক্যালকুলেশন হচ্ছে এদিক থেকে। তাহলে এই বয়সে যখন আমি এসে পৌঁছলাম 60 62, এরকম বয়সে আমি এসে যখন পৌঁছলাম, তখন আমার মনের মধ্যে একটা কি এসছে, দ্বন্দ্ব এসছে, দ্বিধা এসছে। আমার মনের মধ্যে একটা ভিন্ন চিন্তা আসছে, একটা ভিন্ন মার্গ, একটা ভিন্ন পথ খোঁজার চেষ্টা এসছে। তাহলে এই পথটি খোঁজার চেষ্টায় আমি দুটো পথ পেয়েছি। একটা হচ্ছে বার্ধস্পত্য পথ, মানে বৃহস্পতি নির্দেশিত পথ, আর একটা হচ্ছে রাহু নির্দেশিত পথ। এবার আমি কোন পথে হাঁটবো সেই ডিসিশন আমাকে নিতে হবে। আমার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এই দুটো পথের মধ্যে সমন্বয় সাধন করা, অর্থাৎ জ্ঞান মার্গ এবং আগ্রহ মার্গ, এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করে এগিয়ে যাওয়া। আমার সমস্ত রকম অতৃপ্তিকে জ্ঞানের মাধ্যমে প্রশমিত করার চেষ্টা, সেটাই আমাকে দেবে আলটিমেট মুক্তির পথ। আর যে কটা দিন বেঁচে আছি, ভালো মন্দ থেকে বাঁচতে হবে, ভালো মন্দ খেয়ে নয়, ভালো মন্দ ভেবে, মনকে কলুষতা মুক্ত করে আমাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ, আপনার কথাগুলো একদম মিলছে। ভালো লাগছে ক্লাসটা। কম বললে হবে না, মিষ্টির প্যাকেট নিয়ে বলতে হবে। হ্যাঁ স্যার, অবশ্যই। খালি খালি বললে হবে দারুণ না, আমরা লাগছে, দারুণ লাগছে। দুজন লোক বসে আছি। স্যার, একটা একটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন স্যার, একটা প্রশ্ন আছে যে হৃদয় রেখা দিয়ে অনেক সময় বিবাহটাকে বিচার করা হয়, ওটা কি ফলপ্রসূ? রেখা, ছোট রেখা, হৃদয় রেখা। আজকে আমরা হৃদয় রেখাটা পড়ছি। হৃদয় রেখার আরেকটা নাম হচ্ছে প্রণয় রেখা, লাইন অফ রিলেশনশিপ। অবশ্যই বিবাহ বিচার করা হয়। আচ্ছা স্যার। এই রেখাটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার বিবাহ রেখা। এবার বিবাহ রেখা থেকে আমি বিচার করতে পারি বিয়ের বয়স। এবার হৃদয় রেখার এখানে একটা তিল রয়েছে, এই একটা তিল রয়েছে। এইটার মানে হচ্ছে কি প্রেমিকার মৃত্যু বা প্রেমিকের মৃত্যু, বা প্রেমিক প্রেমিকার থেকে বিচ্ছেদ, খুব খুব বাজেভাবে বিচ্ছেদ, নর্মাল ব্রেকআপ নয়। হয়তো দেখা গেল বিয়ে টিয়ে ঠিকঠাক হয়ে গেছে, তার আগে হচ্ছে গিয়ে কার্ড ফার্ড ছাপানো হয়ে গেছে, তার চরম বিচ্ছেদ। তা এমন কিছু জানা গেল যে সেই লোককে বা সেই মহিলাকে আর বিয়ে করা যাবে না, বিয়ে করা সম্ভবই না। কিন্তু ক্ষতিটা বড়। আমি ওর সঙ্গে ফোনে কথা বলতাম, "আচ্ছা, আজকে থেকে ভাই তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়", এরকম বিচ্ছেদ নয়। তাহলে হৃদয় রেখা থেকে আমি বিবাহ দেখছি। হৃদয় রেখার উপরে এইরকম চিহ্ন, একে বলে শৃঙ্খল। শৃঙ্খল মানে হচ্ছে শিকল। এর মানে হচ্ছে বউ বা স্বামী ভীষণ অসুস্থ, যাকে নিয়ে, যে আমার হৃদয়ের অংশ, সেই মানুষটা ভীষণ অসুস্থ, সেই মানুষটা কষ্ট পাচ্ছে। এইরকম রেখা রয়েছে। এই হৃদয় রেখা থেকে একটা রেখা এইরকম ভাবে এসে নিচের দিকে নেমেছে। তার মানে হচ্ছে স্বামী বা স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কের দিকে এগোচ্ছে, হৃদয়ের মধ্যে অন্য কোনো মানুষের প্রতি আগ্রহ এসছে। এই জায়গাটা হচ্ছে প্লেন অফ মার্স, মঙ্গলের ক্ষেত্র, কেতুর ক্ষেত্র। কেতু মানে গোপনীয়তা। তো এইখানে তোমার হৃদয়ের মানুষটা, সে কিছু গোপন ক্রিয়ার সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে, এমন কিছু করছে যেটা আমাকে পুরোটা বলছে না। বুঝতে পারলাম? অথবা এইখানে মঙ্গল, মঙ্গল মানে হচ্ছে পুরুষ বা মহিলার ক্ষেত্রে যৌন তাড়না। যৌনতার দুটো ভাগ আছে, একটা হচ্ছে আত্মতুষ্টি, আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি, আমি যৌনতাগ্রস্ত হয়ে, মানে পুরুষরা মহিলার সঙ্গে সংযুক্ত হয়ে যৌন তৃপ্তি পাচ্ছে, এটা একটা। আর একটা হচ্ছে সন্তান উৎপাদনের ইচ্ছা। তাহলে একটা হচ্ছে তৃপ্তি, আর একটা হচ্ছে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধিটা হচ্ছে পবিত্র, আর তৃপ্তিটা হচ্ছে আহ সেটাও পবিত্র অবশ্যই, পুরুষের চাহিদা, স্ত্রীর চাহিদা, সেটাও পবিত্র। কিন্তু একটাকে নির্দেশ করে বৃহস্পতি, একটাকে নির্দেশ করে কি, এটা একটা বলবে। কি বললেন স্যার? এবার আমি এ করি বকা দিয়ে একটা।
না আমি স্যার, বলবো আপনার একদম কথা আমার রেকর্ডিংটা কেটে কেটে আসছে বারে বারে। বলবো। হ্যাঁ, নিয়ে সুবিধা। নাও স্যার। না, এইখানে হচ্ছে গিয়ে রাহু, রাহু রাহু নির্দেশ করে। কিছুটা, বেশিরভাগটা হচ্ছে মঙ্গল। আমাদের যে এসেনশিয়াল সেক্সুয়াল রিকোয়ারমেন্ট, সেটাকে ইন্ডিকেট করে মঙ্গল। যখন একটা পুরুষের লিঙ্গের দৃঢ়তা আসবে, তখন সেই দৃঢ়তা আসবে হচ্ছে গিয়ে রক্ত সঞ্চালনের দ্বারা। এই রক্ত সঞ্চালন, এটা আসবে পুরোপুরি মঙ্গল নিয়ন্ত্রিত। যখন টেস্টোস্টেরনকে আমরা দেখছি, তখন সেটা হচ্ছে শুক্র। যখন সেই টেস্টোস্টেরনের প্রভাবে ব্লাড সার্কুলেশন, ব্লাড ফ্লো বাড়ছে, তখন সেটা হবে মঙ্গল। তার ফলে যখন একটা পুরুষের লিঙ্গ দৃঢ়তা পাচ্ছে, তখন সেটা হবে মঙ্গল। যখন একটা মহিলার যোনি, সে হচ্ছে গিয়ে পুরুষের প্রতি আসক্ত হচ্ছে, তখন সে হবে মঙ্গল। কিন্তু যখন তার মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন অ্যাক্টিভ হচ্ছে, তখন সেটা হচ্ছে শুক্র। হরমোনাল পার্টটা শুক্র। ফিজিক্যাল অ্যাক্টিভ পার্ট, যেটাকে বাইরে থেকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মঙ্গল। এই জায়গাটুকু কি বুঝতে পারলাম? ঠিক এই কারণে, ঠিক এই কারণে কালপুরুষের, কালপুরুষ মানে ইনি হচ্ছেন কালপুরুষ, কালপুরুষের বহির্জননাঙ্গ মানে ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ এবং মেয়েদের ক্ষেত্রে যোনি। সেটা হচ্ছে অষ্টম ভাব, বৃশ্চিক। বৃশ্চিকের অধিপতি কে? স্যার মাধবীলতা। মঙ্গল। মঙ্গল। মঙ্গল স্যার। জননাঙ্গ, মঙ্গল স্যার। বহির্জননাঙ্গ, বাইরে থেকে যে সমস্ত জেনিটাল অর্গান দেখতে পাই, তাদের হচ্ছে গিয়ে মঙ্গলের মধ্যে রাখা হয়েছে। আর অন্তর্জননাঙ্গ, সেটিকে রাখা হয়েছে শুক্রের ভাতে। মানে অন্তর্জননাঙ্গ কারা? যাদেরকে দেখতে পাচ্ছি না। যেমন হচ্ছে ওভারি, যেখান থেকে কি বেরোবে? ইস্ট্রোজেন। যেখান থেকে আমরা কি পাবো? প্রজেস্টেরন। তাহলে এই যে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই সমস্ত হরমোনাল ব্যাপার স্যাপার, সেগুলো তুলার হাতে। তুলার অধিপতিকে করে, শুক্র। তাহলে শুক্র হচ্ছে গিয়ে হরমোনাল ব্যাপারটা ইন্ডিকেট করবে। আর হরমোনের প্রভাবে যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট কে কে ক্রিয়েট করছে, দেখাচ্ছে? মঙ্গল। পরিষ্কার হলো? কারোর কোনো সংশয়? না। এইবার এইখানে যখন একটা রেখা ভেতরের দিকে ঢুকছে, এই রেখাটা যখন ভেতরের দিকে ঢুকছে, মানে আমার পার্টনার অন্য পথে যাচ্ছে, গিয়ে কোথায় এলো? এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, আর এটা হচ্ছে কেতুর ক্ষেত্র। এটা হচ্ছে মঙ্গলের প্লেন, মঙ্গলের সমতল। আর এই জায়গাটাকেই আমরা বলি কেতুর ক্ষেত্র। তাহলে এই জায়গাটাতে আসছে মানে আমাদের দুটো জিনিস। একটা হচ্ছে বর কিছু বা বউ কিছু গোপন করছে, আর দু নম্বর হচ্ছে তার মধ্যে যৌন তাড়নার কারণে সে বিপথে যাচ্ছে, বা বিপথে বলবো না, অন্য পথে যাচ্ছে। এবার পরিষ্কার হলো? কার কার পরিষ্কার হয়নি? সবাই চ্যাট বক্সে নো লেখো। আচ্ছা, এখানে যেহেতু যে সাবজেক্ট আমরা পড়াশুনো করছি, সাবজেক্টটার মধ্যে আমার কথাবার্তার মধ্যে দু একটা কথা শালীনতা বর্জিত হতে পারে। তো সেইগুলোকে হচ্ছে গিয়ে আহ কিছু করার নেই। স্যার কিছু মাইন্ড করলে হবে না স্যার। তো কিছু করার নেই। তো এই বিষয়গুলো আমাদেরকে না জানতে হবে। আমি একটা উদাহরণ দিই। আহ আমাদের যখন আমরা বাস্তু করতে যাই, আপনারা বাস্তু পড়বেন, আমরা বাস্তু করতে গেছি তো, তো বাস্তু করে গিয়ে, এইটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে পীড়িত থাকলে পরে, এই জায়গাটা পীড়িত থাকলে পরে অনেক সময় দেখা যায় যে গৃহকর্তার প্রস্টেটের রোগ হয়। প্রস্টেট হচ্ছে একটা অঙ্গ যেটা ছেলেদের থাকে, কিন্তু মেয়েদের থাকে না। এবার আমার সঙ্গে এক ভদ্রলোক বাস্তু করতে গেছে। তো গিয়ে আমি এই জায়গাটাতে ডিস্টারবেন্স দেখে বলেছি যে আপনার বাড়ির যে বয়স্ক সদস্য বা যার নামে বাড়ি বা যে এই বাড়িতে বেশিক্ষণ থাকেন, সেই ভদ্রলোকের প্রস্টেটের সমস্যা হতে পারে। তো আমার সঙ্গে যে গেছিল, সে শুনে নিচ্ছে প্রস্টেটের সমস্যা।
এবার সে একটা বাড়িতে গেছে, গিয়ে সেই বাড়িটাতে যখন গেছে বাস্তু দেখতে, সেই বাড়িটাতে দুই মহিলা থাকে। তো দুই মহিলাকে গিয়ে, দুই মহিলার মধ্যে একজন মহিলা হচ্ছে কি ডক্টর, তাদেরকে গিয়ে সেখানেও দক্ষিণ পশ্চিমে সমস্যা বার করেছে। বার করে জিজ্ঞেস করছে, আপনাদের কারোর কি প্রোস্টেটের প্রবলেম আছে? বুঝতে পারলেন? এবার প্রস্টেটটা যে মহিলাদের থাকে না, এই নলেজটা না থাকার জন্য সে গিয়ে বলেছে যে আপনাদের দুজনের মধ্যে কারোর কি প্রস্টেটের প্রবলেম আছে? তো যে মহিলা ডক্টর, তিনি বলছেন যে আমি তো খুব অসুস্থ বোধ করছি, আমার মনে হয় বাস্তুটা আজকে না করে আরেকটা দিন করতে হবে, বলে ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ। এবার যে ওকে নিয়ে গেছে, যার মাধ্যমে গেছে, সে আমাকে বলেছে ব্যাপারটা, যে জানো দাদা, এই করে এসছে। হুম, তো এই ঘটনাটা আপনাদেরও হবে যদি আপনারা এই আংশিক জ্ঞান নিয়ে কাজকর্মগুলো করেন। যতটা সম্ভব জ্ঞান অর্জন করতে হবে। যদি জ্ঞান না থাকে, তাহলে আমাদের চুপ করে থাকতে হবে। সহজ সরল বাংলা কথা। আর আমরা যতটুকু জানি ওইটুকু বলবো, আর না হলে আমরা বিপদে পড়বো। সুতরাং এই বিষয়গুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এগুলোকে আমাদেরকে জানতে হবে। এবং আপনারা যে কাজটা করছেন, আপনারা যে কাজটা শিখছেন, একজন নার্স যে নার্সিং শেখে, সে হচ্ছে গিয়ে রোগীর চিকিৎসা করে। আপনারা যেটা শিখছেন, এই শাস্ত্রর নাম হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ শাস্ত্রের আরেকটা নাম হচ্ছে সমস্যা শাস্ত্র। এইখানে আপনাদের কাছে যত মানুষ আসবে, সবাই সমস্যা নিয়ে আসবে। সমস্যাই সমস্যা। শীত গ্রীষ্ম বর্ষা, সমস্যাই সমস্যা। শীত গ্রীষ্ম বর্ষা যত আছে সমস্যা, জ্যোতিষী ভরসা। বুঝতে পারলেন? ফলে আপনাদের এই প্র্যাকটিক্যাল সমস্যাগুলো সম্পর্কে জানতে হবে। যদি আপনি দেখেন কোনো একজন জাতকের শুক্র বৃশ্চিক রাশিতে রয়েছে, এবং শুক্র বৃশ্চিক রাশিতে চন্দ্রের দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়ে রয়েছে জাতকের, ফলে তার স্পার্ম কাউন্ট কম হবে। স্পার্ম কাউন্ট মানে শুক্রাণু সংখ্যা। ফলে সেই মানুষটা বিবাহিত জীবনে অশান্তি আসতে বাধ্য। কেন বাধ্য? দুটো কারণে। একটা হচ্ছে যৌন তৃপ্তির অভাব, আর একটা হচ্ছে সন্তান প্রাপ্তির অক্ষমতা। তাহলে এই দুটো কারণে সমস্যা আসতে পারে। তাহলে এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে। যখন আপনারা হচ্ছে কি কোনো রকম হিসেব করবেন, যে কোনো হিসেব, ধরুন একটা চার্ট দেখলেন, একটা চার্ট রয়েছে, আপনাদেরকে আমি বারবার একটা কথা বলি। আজকে আপনারা আমাদেরকে যে হাতেটা বলছেন, একজন জিজ্ঞেস করলো তিনটে রেখা থাকলে কি হয়। সুবিনা জিজ্ঞেস করলো তিনটে রেখা থাকলে কি হয়। এই আমার তিনটে রেখা, এই তিনটে রেখা থাকলে একরকম মানে। এই রেখাগুলোর সঙ্গে যদি আয়ুরেখার শেষে এরকম একটা রেখা থাকে, তার একটা মানে। কিন্তু এই রেখাটা না থেকে যদি আয়ুরেখার এখান থেকে আরেকটা রেখা থাকে, তার আরেকটা মানে। আবার যদি এই ভাগ্যের সঙ্গে ভাগ্যরেখাটা উপরে গিয়ে একটা রেখা বৃহস্পতির দিকে চলে আসে, একটু মানে। মানে যখন আমি এই অংশটুকু দেখে প্রেডিক্ট করব, প্রেডিকশনটা ভুল হবে, এবং হবেই হবে। আমাকে আরেকজন একটা প্রশ্ন করলো, সেটা হচ্ছে আয়ুরেখা থেকে যদি এরকম একটা রেখা আসে, আমি লজিকটা বললাম, মিলে গেল, আমার কপাল ভালো। মিলতে পারতো, নাই মিলতে পারতো। এই রেখাটা যদি এখান থেকে এরকম আসে, তাহলে হচ্ছে পিতার থেকে বিচ্ছিন্নতা, বাবার থেকে আলাদা থাকা। আবার সেই রেখাটাই যদি এখান থেকে এরকম আসে, তাহলে হচ্ছে গিয়ে এটা আহ আশেপাশের মানুষজনের দ্বারা, এনভায়রনমেন্ট, পরিবেশের দ্বারা ইয়ে হয়ে যাওয়া। এবার এখানে শিরোরেখাটা কোথায় আছে? শিরোরেখাটা এরকম থাকতে পারে, শিরোরেখাটা এরকম থাকতে পারে। তাহলে প্রত্যেকটা শিরোরেখার মানে কিন্তু আলাদা। বুঝতে পারলাম? তাহলে আপনাদেরকে আমি বলবো সবসময় যে কখনো ব্লাইন্ড চার্ট প্রেডিক্ট করবেন না। কেউ যদি বললো যে বলতো লগ্নের দ্বিতীয় বৃহস্পতি থাকলে কি হবে, তাহলে লগ্নের দ্বিতীয় বৃহস্পতি, এখন মিথুন লগ্নে জন্ম হলো, লগ্ন হচ্ছে মিথুন, দ্বিতীয় কর্কটে বৃহস্পতি বক্রী আছে। এটা আপনারা জানেন যে দ্বিতীয় বৃহস্পতি বক্রী আছে, বলে দিলেন
দ্বিতীয় বৃহস্পতি লগ্নের দ্বিতীয় বৃহস্পতি বকরি থাকলে পরে মিথুন লগ্নের বিবাহ বিচ্ছেদ ঘটে। তার বয়স হচ্ছে একদিন। তাহলে একদিনের একটা বাচ্চাকে প্রেডিকশন করতে গিয়ে আপনি বললেন এর বিবাহ বিচ্ছেদ ঘটবে। সত্যিই ঘটতে পারে, কিন্তু এখন কি এটা আপনার প্রেডিকশন? আপনি ভুলটা করেছেন কেন? কারণ আপনাকে প্রপার কমপ্লিট চার্ট দেওয়া হয়নি, ডেট, টাইম, প্লেস দেওয়া হয়নি। আপনাকে শুধু এইটুকু দেওয়া হয়েছে। তাহলে এটাকে বলে ব্লাইন্ড চার্ট। যখন এই ব্লাইন্ড চার্ট বা ইনকমপ্লিট চার্ট দেওয়া হবে, কোনো প্রেডিকশন করবেন না। বলবেন আগে আমাকে ডেট অফ বার্থ টাইম দাও, তারপরে প্রেডিকশন নিয়ে কথা বলবো। বুঝতে পারলাম? পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। আমাদের হৃদয় রেখা মোটামুটি পড়া হলো। আমি কিছুটা পড়িয়েছি, আর বাকিটা আপনারা যে প্রশ্ন করেছেন তাতে হচ্ছে গিয়ে কমপ্লিট হয়েছে। এবার দুটো ছোট্ট জিনিস পড়ালে আমার হৃদয় রেখাটা শেষ হয়ে যাবে। প্রথম হচ্ছে হৃদয় রেখার উপরে ত্রিভুজ মানে ভালো চিহ্ন। আপনাকে কোনো মানুষ যদি এসে জিজ্ঞেস করে যে আমার গোল্ডেন পিরিয়ড কোনটা, গোল্ডেন টাইম কোনটা, তাহলে সেই সময় যেখানে হৃদয় রেখার উপরে ত্রিভুজ আছে। হৃদয় রেখার উপরে ত্রিভুজ মানে বাড়ি কেনার ইচ্ছা, বাড়ি কেনা। মানে কোথাও যদি একটা ত্রিভুজ থাকে ঠিকঠাক জায়গায়, তাহলে আমাকে বলতে হবে যে এইখানে ত্রিভুজ রয়েছে, তারপরে এই জায়গাটাতে আমার বাড়ি হতে পারে। তাহলে বয়সটা কত? মোটামুটি 60-এর প্লাস, 60-এর ওপরে গিয়ে, 60 বছর বয়সে বলতে হবে রিটায়ারমেন্টের পরে বাড়ি হবে। হতেই পারে বাড়ি আছে, কিন্তু বাড়ির উপরে আরেকটা ঘর হবে। ছেলের বিয়ে দেবে, তার জন্য বাবা একটা ঘর করে দিচ্ছে। হতেই পারে এটা। ঠিক আছে। স্যার হৃদয় রেখার নিচের দিকে যদি এই চিহ্ন থাকে, মানে হৃদয় রেখার গায়ে, এই নিচের দিকের গায়ে। এরকম স্যার হ্যাঁ স্যার, এরকম। যে আমরা প্রথমেই বললাম, ওপরে থাকলে পরে নিজে করবে, আর নিচে থাকলে পরে কারোর দ্বারা করবে, সাহায্য পেয়ে করবে। প্রথমে বলেছি পড়ানোর সময় একদম প্রথম দিকে। মনে পড়ছে? মোটামুটি হৃদয় রেখা সম্পর্কে আমাদের পড়াশোনা হলো। এরপরে আমরা যদি আরো মনে করি আরো ডিটেলে জানবো, তাহলে আমার একটা কোর্স আছে। এই কোর্সটার ফিজ হচ্ছে 299 টাকা। এটা লাইফ টাইম কোর্স। মানে 999 টাকা একবার পেমেন্ট। এইটা হচ্ছে আমার হস্তরেখার কোর্স। এবং এখানে আমি হস্তরেখা সম্পর্কিত ভিডিও, নোটস এগুলো ক্রমাগত দিতে থাকি। যদি কেউ মনে করেন যে হস্তরেখাটাকে আরো ডিটেলে জানবেন, তাহলে তাকে উনি 999 টাকার কোর্সটাতে ভর্তি হতে হবে। পুরো রেকর্ডেড ভিডিও ভর্তি হতে হবে। এটা গেল নাম্বার ওয়ান। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনাদের যত সফটওয়্যারের রিকোয়ারমেন্ট কিংবা যত রেমিডি রিকোয়ারমেন্ট হবে, আপনারা সরাসরি হেমন্ত পান্ডার সঙ্গে কমিউনিকেট করে নেবেন। যারা কিনতে জানেন বা করেন তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু এখন তো প্র্যাকটিসের সময় চলে এসেছে। এবার প্র্যাকটিস করতে গিয়ে যখন প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে গিয়ে আমাদের আহ একটু সাপোর্ট দরকার হতে পারে। যে কোথা থেকে রেমেডি নেবো, কি রেমেডি নেবো, তো এইরকম ব্যাপারে তাদের গ্রুপে দেখবেন মাঝে মাঝে ইয়ে পোস্ট করে, জেম স্টোনের ছবি, ব্রেসলেটের ছবি পোস্ট করে। তো আপনারা চাইলে ওদের সঙ্গে কমিউনিকেট করে নিতে পারেন। এবার একটা ছোট্ট খবর। এই খবরটা হচ্ছে আমাদের একটা কনফারেন্সের প্ল্যানিং হচ্ছে। সেটা হচ্ছে জানুয়ারির কোনো একটা রবিবার। তো জানুয়ারির কোনো একটা রবিবারে আপনাদের একটা সম্মেলনের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আর 2 সপ্তাহের মধ্যে যদি ঘর ঠিক হয়ে যায়, তাহলে ঘর ঠিক হয়ে গেলে পর আমরা সম্মেলনের ব্যবস্থা করে আপনাদেরকে জানি। আর এই সম্মেলন সম্ভবত কোনো একটা অডিটোরিয়ামে হবে। সারাদিন ব্যাপী সম্মেলন। আপনাদের জ্যোতিষ সম্পর্কিত কিছু তথ্য, বক্তব্য ইত্যাদি থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে আহ আমাদের মিলন, আহ সবার একটা পুনর্মিলন উৎসব এবং সার্টিফিকেশন। ওইখানে কিন্তু ওই যেরকম করে ওই ইউনিভার্সিটিতে ডিগ্রি দেওয়া হয় না, ওই একটা কালো কোট পরিয়ে মাথায় টুপি পরিয়ে, ওরকম হচ্ছে গিয়ে ডিগ্রি দেওয়ার ব্যবস্থা হবে। তো ফলে এটা আপনাদের যে স্মৃতিতে থেকে যাবে বা আপনারা যে সার্টিফিকেট পাচ্ছেন,
এই ব্যাপারটাকে আমরা যতটা সম্ভব ভালো করে আর কি করবে চেষ্টা করবো, মানে মোস্ট গ্লোরিয়াস পয়েন্ট বা মোস্ট গ্লোরিয়াস টাইম অফ ইউর লাইফ, এটা আমরা করে নেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকের স্বর্ণপদক থাকবে, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছেন তাদের জন্য হীরের মুকুট টুকুট এই সমস্ত থাকবে। আমি চেষ্টা করব যাতে আহ, একই লোক, একাধিক লোক এই সমস্ত ডায়মন্ড ক্রাউন ট্রাউন এই সমস্ত গুলো পাক, সেটা ভালো হবে। কারণ হচ্ছে যত বেশি মানুষের কাছে বিষয়গুলো যাবে তত ভালো। তো যাই হোক, আপনাদের বোধহয় সামনে পরীক্ষাও একটা আছে, বা জানুয়ারিতে আছে কি আপনাদের পরীক্ষা? না তো স্যার, আমরা তো হুম। যা যা জ্যোতিষ অর্ণব করে উঠলাম, এখনো আমাদের সার্টিফিকেশন হয়নি। প্রতি স্বর্ণভের সার্টিফিকেটটা আপনাদের রেডি হয়ে যাবে, হয়তো খুব বেশি হলে এক সপ্তাহ হবে। তো যারা আসবেন না বা খুব দূরে থাকেন তাদের তো পাঠিয়ে দেওয়া হবে। আর বাকিদেরটা আমি বলবো আপনারা কনফারেন্সেই নেবেন। আর কনফারেন্সে এমনিতে পেয়ে গেলে পরেও কনফারেন্সও সার্টিফিকেটটা নেবেন, কারণ ওটা তো একটা আলাদাই মুমেন্ট, ওটা তো বাঁধিয়ে রাখার মতো একটা ফটো হবে। হুম? তো যাই হোক, আজকে আমাদের পড়াশোনা মোটামুটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। হ্যাঁ স্যার, শুভরাত্রি। জি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।